দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্যাম্পাস শাটডাউন। যতদিন পর্যন্ত আমাদের দাবির ব্যাপারে সরকার সুস্পষ্ট ঘোষণা না দিবে আমাদের কর্মসূচি আমরা এখানেই অবস্থান করব। যেহেতু সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী এখানেই আছে, তো ওই ক্যাম্পাস অটো শাটডাউন। শাম্য হত্যার বিচার দাবিতে ছাত্র দলের অবস্থান কর্মসূচি, প্রশাসনের ব্যর্থতায় 9 মাসে 2টি হত্যার অভিযোগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি। সম্মানিত ভিসিআর এবং প্রক্টরকে বলা হয়েছে যে তাদেরকে যে নিরাপত্তার গাফিলতি ছিল তার এগেইনস্টে তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ইশরাককে মেয়রের দায়িত্ব হস্তান্তরের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, নগর ভবনে তালা, আশপাশের সড়কে যান চলাচল বিঘ্নিত। বর্তমান সরকারের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় বললেন মির্জা আব্বাস। খুলনায় তারুণ্যের সমাবেশ শনিবার। এবং 2 উপদেষ্টাদের সাবেক এপিএস, পিও এবং এনসিপির সাবেক নেতা গাজী তানভীরের দুর্নীতির খোঁজে দুদক, জিজ্ঞাসাবাদের জন্য তলব। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। দাবি আদায়ে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা করেছে শিক্ষক সমিতি। রাজধানীর কাকরাইল মোড়েও অবস্থানে অনড় শিক্ষক শিক্ষার্থীরা। 3 দফার পাশাপাশি পুলিশি হামলার বিচার না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই আন্দোলনে মৎস্য ভবন, কাকরাইল ও আশপাশের সড়কে সৃষ্টি হয়েছে যানজট। এনআই নাহিদকে সঙ্গে নিয়ে তন্দ্রা তারুণের রিপোর্ট। স্লোগানে মুখর রাজধানীর কাকরাইল মোড়। 70% আবাসন ভাতা পরবর্তী একনেক সভায় দ্বিতীয় ক্যাম্পাসের অনুমোদন এবং আগামী বাজেটে বরাদ্দ কাটছাট না করার দাবিতে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচারের দাবিও উঠেছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে কাকরাইলের মূল সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পুলিশের ভয় দেখিয়ে আন্দোলন থেকে সরানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। পিছনে হটার কোনো সুযোগ নেই। আমরা যে দাবি নিয়ে আজকে এখানে অবস্থান করেছি গতকালকে, এই দাবির আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান ছাড়বো না। এর আগেও আমরা 2 বার আন্দোলন করছি, সচিবালয় আন্দোলন করছি, সেখান থেকে শুধুমাত্র আমরা আশ্বাস পেয়েছি। তো এবার আমরা আশ্বাস চাচ্ছি না, আমরা বাস্তবায়ন চাচ্ছি। জবিয়ান্সরা এই গেম ব্লেমে ভীত নয়, জবিয়ান্সরা কখনোই ভীত ছিল না। শিক্ষার্থীদের এই আন্দোলনে যুক্ত হয়েছেন শিক্ষকরাও। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষক সমিতি। শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নেয়ার আহ্বান জানান তারা। যেহেতু সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী এখানেই আছে, তো ওই ক্যাম্পাস অটো শাটডাউন। ওই ক্যাম্পাস আর খোলার দরকার নেই। সুতরাং আমাদের দাবি আগে মানতে হবে, সুস্পষ্ট ঘোষণা দিতে হবে, তারপরেই আমরা আমাদের এই স্থান ত্যাগ করব। শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে একাত্মতা ঘোষণা করে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। পুরো বাংলাদেশ আপনাদের ন্যায্য দাবির সাথে আছে। যতক্ষণ না পর্যন্ত জগন্নাথের হলের ব্যবস্থা হবে, ততক্ষণ পর্যন্ত প্রয়োজনে ওই পরিমাণ বিল্ডিং ভাড়া নিয়ে আমাদের ভাইদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে অবস্থান করবেন বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে কাকরাইল মোড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, শিক্ষক শিক্ষার্থীরা তো আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, এখন সেখানকার পরিস্থিতি কেমন আর সরকারের কাছ থেকে কোনো আশ্বাস মিলেছে কিনা বিস্তারিত জানাবেন। 4 দফা দাবিতে এখনো কিন্তু অনড় অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকালকে শুরু হওয়া আন্দোলন এখনো কিন্তু চলমান রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা যেটি বলছেন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। আমি যদি আশপাশে একটু দেখাতে চাই, এখনো কিন্তু পুরো আশপাশে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান রয়েছে এবং তারা কিন্তু তাদের দাবি আদায় কিন্তু স্লোগান কিন্তু দিয়ে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে এটি কিন্তু আসলে অযৌক্তিক কোনো দাবি নয়, তারা যেটি বলছেন এটি তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি এবং যতক্ষণ পর্যন্ত সেটি সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা
সেখানেই অবস্থান করবেন। আমি যদি শুরু থেকে একটু বলতে চাই, গতকাল কিন্তু সকালেই কিন্তু তারা লং মার্চ টু যমুনা ঘোষণা করে এবং সেখানে কিন্তু যমুনা অভিমুখে রওনা দিলে পুলিশি বাধায় কিন্তু তারা সেখানে আর পৌঁছাতে পারেনি এবং সেই বাধায় কিন্তু বেশ কিছু শিক্ষার্থী কিন্তু আহত হয়, সেই সঙ্গে শিক্ষকও কিন্তু আহত হয়। তার প্রেক্ষিতে পরবর্তী তারা কাকরাইল মসজিদের যে সামনে সড়ক সেখানে এসে কিন্তু তারা অবস্থান নেয় এবং সেই অবস্থান কর্মসূচি কিন্তু এখনও চলমান রেখেছে। আমি যদি 4 দফার দাবি একটু বলতে চাই, তাহলে প্রথমত যে দাবিটি ছিল সেটি হচ্ছে যে 2025-26 সে অর্থ বছরে 70% শিক্ষার্থীদের জন্য আবাসন বৃত্তির ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে যে দ্বিতীয় দাবিটি রয়েছে, যেটি হচ্ছে যে 2025-26 অর্থ বছরের যে বাজেট, সেই পুরো বাজেটটি কিন্তু কাটছাট না করে কিন্তু বাজেটটি ঘোষণা করতে হবে। এবং আরেকটি তৃতীয় দফা যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে যে অগ্রাধিকারের ভিত্তিতে যে আবাসন প্রকল্পের কাজ সেটি বাস্তবায়ন করতে হবে। এবং সর্বশেষ আজ তারা আরও একটি দাবি যুক্ত করে, সেটি হচ্ছে যে গতকাল যে লং মার্চ টু যমুনায় যারা পুলিশি হামলা শিকার হয়েছেন সেই পুলিশের বিচার কিন্তু তারা দাবি করেছেন। আমি যদি একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই, আচ্ছা আপনারা তো এই যে গতকাল রাত থেকে আপনাদের যে দাবি আদায়ের যে অবস্থান কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন, তো আজকে আমরা দেখেছি যে ডিএমপি একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে যেখানে তারা যমুনার আশপাশ সহ কয়েকটি এরিয়াতে তারা সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে। তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন বা কি বলতে চান? না, এরা আসলে আমাদের এই যমুনাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসাকে কেন্দ্র করে তারপরে তারা এই দাবি এরকম তাদের কাছে মনে হয়েছে যে এই জায়গায় এই করা যাবে না। তাদের যদি এটা নিষিদ্ধ করারই হতো তাহলে এর আগে তাদের যে বর্তমান নতুন একটা সংগঠন যে হয়েছে এনসিপি, তখন যে তারা আন্দোলন এই জায়গায় করলো তখন তো তারা নিষিদ্ধ করতে পারতো। তো তারা তো তখন নিষিদ্ধ করে নাই, আমাদের দেখে কেন নিষিদ্ধ করতে হবে? আমরা তো সাধারণ শিক্ষার্থী, আমরা তো আমাদের যৌক্তিক দাবি নিয়ে এই জায়গায় এসেছি। এখন যৌক্তিক দাবির আমরা পরিপ্রেক্ষিতে এমন আচরণ রাষ্ট্রের করা উচিত না যেটা সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যায়। জি, আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আমরা এই যে পর্যন্ত আমাদের দাবি দেওয়া মেনে না নেবে সে পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি। যেমনটি শুনছিলেন তারা যেটি বলছেন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। সেই সঙ্গে তারা কিন্তু আরও একটি বিষয় বলেছেন, যদি দাবি আদায় না হয় তাহলে কিন্তু তারা কঠোর কর্মসূচির দিকে যাবেন, সেটি আমরণ অনশন হতে পারে। তো এই ছিল কাকরাইল মসজিদের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কাকরাইল মোড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদ আহমেদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছেন। একাডেমিক কার্যক্রম শুরু, নতুন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন সহ 5 দফা দাবি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবিতে বৃহস্পতিবার বেলা 12টার দিকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে যায় তারা। পরে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এই সময় বিভিন্ন স্লোগান দেয় তারা। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ রাখতে ব্যর্থ হয়েছে বর্তমান প্রশাসন। তাদের ব্যর্থতার জন্যই সাম্যসহ গেল 9 মাসে ক্যাম্পাসে 2টি হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে ভিসি চত্বরে অবস্থান কর্মসূচিতে এমন অভিযোগ করেন সংগঠনটির নেতারা। আর এইসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ফাহিম ইউসুফের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারসানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কালো ব্যাজ ধারণ কর্মসূচি ছাত্রদলের। সকাল থেকে ভিসি চত্বরে অবস্থান নেন নেতাকর্মীরা। কর্মসূচিতে ছাত্রদল নেতাদের অভিযোগ, প্রশাসনের ব্যর্থতায় ঘটেছে হত্যাকাণ্ড, দ্রুত তদন্ত করে বিচারের দাবি তোলেন তারা। বিগত 9 মাসে তারা দায়িত্ব নেওয়ার পর থেকে এই বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়াতে যে মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে এবং আমাদের ভাই ও বোনেরা সাধারণ শিক্ষার্থীরা বেশ কয়েকবার তাদের দ্বারা আক্রান্ত হয়েছে, ছিনতাই ঘটনা ঘটেছে। তার এগেইনস্টে তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আজকের এই কর্মসূচি থেকে, এই অবস্থান কর্মসূচি থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আগামীতে কখনো যেন একজন শিক্ষার্থী আর এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার না হয় সে বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এদিকে সাম্য হত্যার ঘটনায় বৃহস্পতিবার শোক দিবস হিসেবে ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। স্থগিত করা হয়েছে ক্লাস পরীক্ষা। সাধারণ শিক্ষার্থীরা বলছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এ সময় তারা নিরাপদ ক্যাম্পাসের দাবি তোলেন। যারা এই হত্যার সাথে প্রকৃতভাবে জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে অবিলম্বে ধরে
তাদের আদালতের কাছে সোপর্দ করতে হবে, এটাই আমাদের একটি দাবি। যদি এই বিচার প্রক্রিয়া বিলম্ব হয়, খুনিদের ধরতে বিলম্ব হয়, আমরা তখনই আমরা বিসির পদত্যাগ চাইতে বাধ্য হব। সাম্য হত্যা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছে তার সমর্থকরা। তারা নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়, সিটি কর্পোরেশনের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ কারণে নগর ভবনের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী কার্যালয়েও প্রবেশ করতে পারেনি কর্মকর্তা কর্মচারীরা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ করানোর দাবিতে বৃহস্পতিবারও দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয়ে নগর ভবনের সামনে অবস্থান নেন তার সমর্থকরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা আসেন নগর ভবনের সামনে। দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন তারা। আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেটে মেয়র ঘোষণা করা হলো, কেন ইশরাকের শপথ করানো হচ্ছে না সেই প্রশ্ন আন্দোলনকারীদের। হিসেবে সরকার এই মেয়রশিপ কেড়ে নিয়েছিল, আদালত সেখানে রায় দিয়েছে, কিন্তু সরকার কালক্ষেপণ করার ফলে উনি মেয়রশিপ পুরোপুরিভাবে বুঝে পাচ্ছেন না। অনতিবিলম্বে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় এবং তাকে যেন আমাদের এই ঢাকাবাসীকে সেবা করার সুযোগ দান করা হয়। যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টটা অনতিবিলম্বে উইদাউট ডিলে এটাকে ইমপ্লিমেন্ট করে দক্ষিণের নগরবাসীর সেবা করার সুযোগ দিতে হবে। বৃহস্পতিবার সকালেই আন্দোলনকারীরা নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। বন্ধ হয়ে যায় সিটি কর্পোরেশনের সকল সেবা ও কার্যক্রম। ঢাকাবাসী আইসা তালা মারছে নাকি, আমরা ঢুকতে পারি নাই ভাই, সত্য কথা, অফিসে ঢুকতে পারি না, আমার রুমে আমি ঢুকতে পারি নাই। ঢাকাবাসী অবস্থান করছে, এখানে তালা মেরে দিছে, প্রত্যেকটা ফ্লোরে তালা মারা, আমরা অফিস করতে পারি নাই। শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন প্রাঙ্গণ থেকে সকাল 10 ঘটিকায় ঢাকাবাসীর কে নিয়ে আপনার প্রেস ক্লাব পর্যন্ত একটা মিছিল র্যালি প্রদক্ষিণ করে আবার নগর ভবনে এটা এসে সম্পন্ন হবে। এদিন নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী কার্যালয়ে প্রবেশ করতে পারেনি কর্মকর্তা কর্মচারীরা। বন্ধ ছিল সব কার্যক্রম। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সরকারের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কুমিল্লাতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। আর অন্তর্বর্তী সরকারকে ডানে বামে দেখে দেশ পরিচালনার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে অন্য এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের মানববন্ধনে যোগ দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্তর্বর্তী সরকারকে ডানে বামে দেখে দেশ পরিচালনার আহ্বান জানান তিনি। বলেন, পতিত স্বৈরাচারের বন্ধুরা এখনো ষড়যন্ত্র করছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্যকে রাজনৈতিক কারণেই হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন রিজভী। হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় না আনলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। সামনে যেভাবে হত্যা করা হয়েছে তার রাজনৈতিক শত্রু কারা আমরা একটু আভাস পাচ্ছি। এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসবে, তা না হলে এর পরিণতি ভয়াবহ হবে। এদিকে বিকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায় যোগ দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন দেওয়া সরকার, দেশের কোন নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নাই। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছে, সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে। আগামী শনিবার খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে খুলনায় অনুষ্ঠিত হতে যাওয়া সমাবেশস্থল পরিদর্শন শেষে দুপুরে খুলনা প্রেস ক্লাবে কথা বলেন যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। শেখ হাসিনার যে সময়কালটা, সমাবেশে তারুণ্যের মহামিলন ঘটবে উল্লেখ করে তিনি জানান, একটি বৈষম্যহীন আধুনিক ন্যায্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করাই এই সমাবেশের মূল উদ্দেশ্য। আমরা কিন্তু একদিনের জন্য মাঠের বাইরে ছিলাম। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলর অধ্যাদেশের সংশোধনী চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশও পর্যালোচনার জন্য কয়েকজন উপদেষ্টার সমন্বয়ে উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। এছাড়া জাতীয় নগর নীতি, বাংলায় প্রণীত ড্রেজিং ও ড্রেস ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা এবং লোকালি লেড অ্যাডাপ্টেশন ফ্রেমওয়ার্কের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। দেশের গণমাধ্যমের উপর সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বৃহস্পতিবার বিকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এইসব কথা বলেন। বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগের কথা তুলে ধরেন। সাংবাদিকদের দায়িত্ব ও সুরক্ষা সংক্রান্ত একটি অধ্যাদেশ প্রণয়নের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান। দেখছেন সংবাদ রাত। প্রায় 1 বছর ধরে বন্ধ থাকার পর মালয়েশিয়ায় ফের বাংলাদেশের শ্রম বাজার চালুর সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতুন ইসমাইলের সঙ্গে বৈঠকের পর নিজের ভেরিফাইড ফেসবুকে ভিডিও বার্তায় তিনি এসব কথা জানান। তিনি বলেন, মালয়েশিয়ার 3 জন মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে কিছু অগ্রগতি হয়েছে। মালয়েশিয়ায় যেতে না পারা 17,000 কর্মীর মধ্যে প্রথম ধাপে 7,926 জনের তালিকা চূড়ান্ত করেছে মালয়েশিয়া। খুব অল্প সময়ের মধ্যে তারা মালয়েশিয়ার কাজ করার সুযোগ পাবেন। গত বছর যেই বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে নাই শেষ মুহূর্তে, তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন। এটা নাম্বার ছিল 17,000-এর মতো। তো এটা ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে। তো প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে। এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা। কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে, উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। 2 উপদেষ্টাদের সাবেক এপিএস, পিও এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের দুর্নীতির খোঁজে আলাদা তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এদিকে 400 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক পারভিন হক শিকদার, রণহক শিকদার ও রিকি হক শিকদার সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুবক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার এপিএস, মুয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবির বিরুদ্ধে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, বদলি বাণিজ্য সহ নানাবিধি অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। অনেকটাই একই রকম অভিযোগ ওঠে নব্যগঠিত রাজনৈতিক দল এনসিপি সাবেক নেতা এবিএম গাজী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে। এসব অভিযোগ আমলে নিয়ে এর আগে দুদক গোয়েন্দা অনুসন্ধান শুরু করলেও এবার প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। গঠন করেছে কয়েকটি তদন্ত কমিটিও। ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়েও অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। প্রকাশ্য অনুসন্ধানের পাশাপাশি আগামী 20, 21 ও 22 মে মুয়াজ্জেম হোসেন, তুহিন ফারাবি এবং এবিএম গাজী সালাউদ্দিন আহমেদ তানবীরকে তলব করেছে সংস্থাটি। জনাব গাজী সালাউদ্দিন তানবীর, তাকে 21/5/2025 তারিখে ডাকা হয়েছে। ঋণের নামে 400 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পরিষদের সাবেক সদস্য পারভিন হক শিকদার, রণহক শিকদার ও রিকি হক শিকদার সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। মঞ্জুরিপত্রের শর্ত ভঙ্গ করে মানি লন্ডারিং অপরাধ সহ প্রতিষ্ঠানের অনুকূলে প্রদানকৃত মোট ঋণের 404 কোটি টাকা আত্মসাৎ তথা রাষ্ট্রীয় ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একই সাথে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। একই দিন দুদকের প্রধান কার্যালয়ে আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্টের প্রতিনিধির সঙ্গে বৈঠক করে দুদকের মানি লন্ডারিং টিম। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। প্রধান বিচারপতির বাসভবন, মাজার গেট সহ বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মিছিল বিক্ষোভ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতিতে জনশৃঙ্খলা রক্ষায় বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট ও মাজার গেট সহ রাজধানীর 9 স্থানে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠনের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি কর্মসূচি পালন করেছে রাজস্ব কর্মকর্তা কর্মচারীরা। সারা দেশে কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তরে এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে এই কর্মসূচি। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, আমদানি রপ্তানি এবং বাজেট প্রণয়নের কার্যক্রম কর্মসূচির বাইরে ছিল। দ্বিতীয় দিনের কর্মসূচি শেষে জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আন্দোলনরত কর্মকর্তারা জানান, তারা রাজস্ব বোর্ডের সংস্কারের বিপক্ষে নয়, তবে সংস্কার হতে হবে কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে। এ সময় রাজস্ব বোর্ড ভেঙে দেওয়ার অধ্যাদেশের বাতিল চান তারা। প্রশাসন সংস্কারের বিরোধী নই, আমরা চাই এই সংস্কার যৌক্তিক এবং গ্রহণযোগ্য হবে। দেশের স্বার্থ, উন্নয়নধর্মী দর্শন এতে প্রতিফলিত হবে। রাজস্ব প্রশাসন অধিকতর কার্যকর, প্রগতিশীল ও দুর্নীতিমুক্ত হবে এবং সংস্কার কোনো গোষ্ঠীগত কায়েমি স্বার্থ হাসিলের হাতিয়ার হবে না। 17ই মে শনিবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত একইভাবে এই কলম বিরতি চলমান থাকবে। পূর্বের মতোই আন্তর্জাতিক সেবা, যাত্রী সেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির বহির্ভূত থাকবে। নির্বাচিত হলে সরকারের কাছে পোশাক শিল্পের জন্য আলাদা মন্ত্রণালয় দাবি করবে বলে জানিয়েছে বিজিএমইএ এর সম্মিলিত পরিষদ। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমনটা জানান সম্মিলিত পরিষদের নেতারা। তারা বলেন, বিজিএমইএ-কে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন তারা। বিশ্বে দেশের পোশাকে নতুনভাবে উপস্থাপনও করতে চায় সম্মিলিত পরিষদ। বন্ধ হওয়া কারখানা চালুর সাথে গ্রিন কারখানা বাড়িয়ে পোশাক শিল্পকে আরও গতিময় করার প্রত্যয় জানায় নেতারা। যে আগামী দিন সম্মিলিত পরিষদ নির্বাচিত হলে জাতীয় নির্বাচনে যেই জিতবে, যেই সরকারই আসবে, ওই সরকারের কাছে আমরা দাবি করব অ্যাপারেল মিনিস্ট্রি। কারণ এই শিল্প এখন অনেক বড়, এই শিল্পের সংকট সমস্যাও বড়। এই তাৎক্ষণিকভাবে এই সমস্যা সমাধানের জন্য একটি মিনিস্ট্রি যদি থাকে, একটি এককভাবে একটা মিনিস্ট্রির সিদ্ধান্ত নিতে পারে। প্যানেলটা অত্যন্ত সুন্দরভাবে আসলে সাজানো হয়েছে। অভিজ্ঞ এবং নিউ এন্টারপ্রেনার, যারা নিউ বলতে যাদের এক্সপিরিয়েন্স আছে 10 থেকে 15 বছর এই গার্মেন্টস ট্রেডে আছেন, এই সমন্বয়ে একটা প্যানেল অ্যাকচুয়ালি করা হয়েছে। আমি মনে করি এই টোটাল সিনারিওটাকে মোকাবেলা করার জন্য এই প্যানেলটা অত্যন্ত কার্যকরভাবে কাজ করতে পারবে ইনশাআল্লাহ। দেখছেন সংবাদ রাত। কাতার থেকে এয়ারফোর্স ওয়ানে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার 3 ঘণ্টার সফর শেষে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। মধ্যপ্রাচ্য সফরের চতুর্থ ও শেষ দিনে রাজধানী আবুধাবিতে রাজকীয়ভাবে স্বাগত জানায় আরব আমিরাত। নিয়ে যাওয়া হয় নান্দনিক প্রেসিডেন্সিয়াল প্যালেস কোয়াসার আল ওয়াতানে। এরপর আবুধাবির ক্রাউন প্রিন্স খালদুন খলিফার সঙ্গে ঐতিহ্যবাহী শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেন ট্রাম্প। এর আগে কাতারের সঙ্গে 1.2 ট্রিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যিক চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাম্প। গাজা 24 ঘণ্টায় নিহত আরও অন্তত 100 ফিলিস্তিনি। বুধবার উপত্যকার খান ইউনুস ও পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায়
প্রাণ যায় এসব সাধারণ ফিলিস্তিনির। গাজার খান ইউনুসের ইউরোপিয়ান হাসপাতালের বাইরে হঠাৎ আছড়ে পড়ে ভয়াবহ বোমা। বিকট বিস্ফোরণে মুহূর্তেই সব তছনছ হয়ে যায়। এর মাঝেই গাজা সিটিতে নতুন করে উচ্ছেদ অভিযানের বার্তা দিল আইডিএফ। জাতিগত নিধনের ৭৭তম বার্ষিকীতে এমন হামলায় ফের নাগবার ভয় জেগে বসেছে ফিলিস্তিনিদের মধ্যে। দেখছেন সংবাদ রাত।